দেখতে দেখতে প্রায় 4 মাস কেটে গিয়েছে, আর 4 মাস কেটে যাওয়ার পর রীতিমতো ফের রাজপথে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। WBJDF এর তরফ থেকে এক প্রকার মিছিল করা হয়েছে এবং যখন সঞ্জয় রায়কে নিয়ে একেবারে গুরুত্বপূর্ণ রায়দান করতে চলেছে শিয়ালদা আদালত, ঠিক তার প্রাক্কালে দাঁড়িয়ে শ্যামবাজারে আবারও রাত জাগছেন আন্দোলনকারী চিকিৎসকরা। আমি দেখাবো, প্রতিদিনকে বলবো ছবিটা প্রথমে দেখানোর জন্য যে এই মুহূর্তে শ্যামবাজার পাঁচমাথার মোড় কিন্তু আন্দোলনকারী বিক্ষোভকারীদের ভিড়ে একেবারে গম গম করছে। বহু মানুষ তারা এসেছেন, বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এবং শ্যামবাজার পাঁচমাথার মোড়ের একটি অংশে তারা স্টেজ করে রীতিমতো এখানে বিক্ষোভ সমাবেশ যা করছিলেন তারা বিভিন্ন দিন ধরে সেই বিক্ষোভ সমাবেশ হচ্ছে। এবং গুরুত্বপূর্ণ বিষয় এটি, প্রায় 4 মাস পর 153 দিন কেটে যাওয়ার পর রীতিমতো তারা কিন্তু এখানে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন এবং রাত যাচ্ছেন তারা। রয়েছেন কিঞ্জল। কিঞ্জল, আপনার কাছে সরাসরি প্রশ্ন যে আপনারা আবার অবস্থান বিক্ষোভ করছেন এবং রাত যাচ্ছেন, যে রাত জাগা নিয়ে একটা সময় বিরাট 14 আগস্ট নিয়ে বিতর্ক ছিল, একদিকে রাত জাগছিল, হাসপাতাল ভাঙচুর হলো, সেই স্মৃতি প্রায় 4 মাস পরে শুধু নয় 152-53 দিন কেটে গিয়েছে। এখন বিচার নিয়ে ঠিক কি প্রশ্ন, এবং সঞ্জয় রায় যখন রায়দান হতে চলেছে আগামী 18 তারিখ? দেখুন, বিচার নিয়ে প্রশ্নটা না আমাদের প্রথম থেকেই একটা কথাই বলে এসেছি যে বা যারা দোষী তাদের চরমতম শাস্তি। এবার আমাদের এই আন্দোলন করে আমরা কি পাবো? আমরা পেতে পারি একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ হসপিটালে, যেখানে ডাক্তাররা ভালো করে চিকিৎসা পরিষেবা দিতে পারবে, রোগীরা এসে স্বচ্ছ পরিষেবা পাবে, এইটুকু। এবং যাদের ক্রিমিনাল মাইন্ড আছে তারা যেন হসপিটাল থেকে সরে যায়, দ্যাটস ইট, এবং তাদেরকে চিহ্নিত করা। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সঞ্জয় রায় যাকে দোষী সাব্যস্ত করে ধরা হয়েছে তাকে চরম থেকে চরমতম শাস্তি দেওয়া হোক, আমরা চাই। কিন্তু কিছু কিছু জিনিস, কিছু কিছু প্রশ্ন এখনো থেকে যাচ্ছে। CFSL যে রিপোর্ট, এখন অনেকেই হয়তো বলবেন অনেক কথা, অনেকেই বলবেন, কিন্তু আমাকে তাহলে একটু আমি এটার জবাব উত্তর চাই কারোর কাছে। কেউ যদি আমাকে এই কনভিন্সটা করতে পারে যে না, ওখানে যেটা লেখা আছে সেটা ভুল, এটা আদৌ হয়নি, সেইটুকু বললেও হবে। তাহলে এই অসঙ্গতি বা এই প্রশ্নগুলো কিন্তু থেকে যাচ্ছে। WBJDF কি চাইছেন যে রায় ঘোষণা হতে চলেছে 18 তারিখ? না, আমাদের এখানে আলাদা করে কিছু চাবার নেই, এখানে কোর্টের ব্যাপার, তারা রায় ঘোষণা করবেন। আমরা চাই যে তার চরম থেকে চরমতম শাস্তি দেওয়া হোক। কিন্তু এই যে প্রশ্নচিহ্নগুলো থেকে যাচ্ছে বিভিন্ন ধরনের, যে CFSL রিপোর্ট বা সঞ্জয় রায় কে এমন, আপনারা জানেন 9 তারিখ বা 14 তারিখ ওখানে ভ্যান্ডালিজম হয়েছে তথ্য প্রমাণ লোপাটের জন্য, তথ্য প্রমাণ লোপাট হয়েওছে, আপনারা সকলেই জানেন, আপনাদের মিডিয়ার মাধ্যমে সকলেই দেখেছেন। তাহলে সেই জিনিসগুলো কেন ঘটানো হলো? তাহলে সঞ্জয় রায় কি এমন ব্যক্তি যে তাকে বাঁচানোর জন্য এইসব হয়েছে? এই ঘটনার পেছনে মোটিভ কি, কেন করা হলো সেটা জানতে পারা গেল না। তাহলে কি হবে, এই ঘটনার মোটিভের পেছনে এই ঘটনাটা কি মোটিভ সেটা যদি জানা না যায়, তাহলে ভবিষ্যতে এরকম যে ঘটনা ঘটবে না তার কোনো গ্যারেন্টি কিন্তু নেই। শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী কি নজিরবিহীন উদ্যোগ নিচ্ছেন যে কয়েক হাজার চিকিৎসক তাদের সঙ্গে তিনি বসবেন এবং সেই চিকিৎসকদের মধ্যে একেবারে দলমত নির্বিশেষে যে কোনো সংগঠন নয়, সমস্ত, আপনারা হয়তো রাগ পাবেন বা পেয়েছেন, এখন জানি না আমরা, আপনারা পাবেন, এই বিষয় নিয়ে যে উদ্যোগ মুখ্যমন্ত্রী নিয়েছেন, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, এই উদ্যোগ নিয়ে কি বলবেন? দেখুন, এই উদ্যোগকে আমি সত্যি সাধুবাদ জানাই। মানুষের স্বাস্থ্য নিয়ে, স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করতে গেলে যা যা উদ্যোগ নেওয়া হবে তার প্রত্যেক কটাকে সাধুবাদ জানাই। কিন্তু হ্যাঁ, যদি সেটা বেটারমেন্ট অফ হেলথ সিস্টেম হয় তাহলে না যাওয়ার তো কোনো কারণ নেই। কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে, এটা অনুরোধ, একজন ডাক্তার হিসেবে বলুন বা একজন সাধারণ মানুষ হিসেবে বলুন, এটা খুব রিকোয়েস্ট আমার, যে আমি অনুরোধ করব যে প্রশাসনিক কর্মকর্তারা যারা আছেন তারা দয়া করে একটু হাসপাতালগুলো ভিজিট করুন। আমি আরজি করে আছি, আমি আরজি করের কথা বলতে পারি। বিভিন্ন ওয়ার্ডগুলো যেভাবে নোংরা হয়ে থাকে, যে অপরিষ্কার, কোনো স্বাভাবিক মানুষ ওখানে গেলে সে নিজেই অসুস্থ হয়ে পড়বে। মানুষের যে ভোগান্তি বা মানুষ যে হসপিটালে গিয়ে যে পরিষেবাটা সঠিকভাবে পাবে সেইটা যদি নিশ্চিত হয়, তাহলে আমরা প্রত্যেকে সবসময় আছি। আমার একেবারে স্পেসিফিক প্রশ্ন, মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিচ্ছেন, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী যে উদ্যোগ নিচ্ছেন, তিনি যদি আপনাদের ডাকেন, একদম আপনাকে নাম করে, যে কিঞ্জল নন্দকে ডাকা হয় মুখ্যমন্ত্রীর বৈঠকে, কিঞ্জল নন্দ কি মুখ্যমন্ত্রীর বৈঠকে সারা দিয়ে যাবেন কি যাবেন না? যদি বেটারমেন্ট অফ হেলথ সিস্টেম হয়, মানুষের স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য হয়, আমি নিশ্চয়ই যাব, আমার কোনো অসুবিধা নেই। কি চাইবেন মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে? আপনাকে বললাম আগে এই জিনিসটা হোক, পরবর্তীকালে, কারণ সরকারি হাসপাতালে যে যে ডাক্তাররা আছেন তারা প্রত্যেকেই অনেক বড় মাপের ডাক্তার, উঁচু মাপের ডাক্তার, কিন্তু আমাদের হসপিটালের পরিকাঠামো বা পরিবেশ একদমই স্বাস্থ্যকর নয়।
আপনারা প্রত্যেকেই দেখেছেন, মানে মানে আপনারা গেলেই দেখতে পাবেন যে কিরকম ভাবে মানে ওয়ার্ডগুলোকে নোংরা হয়ে থাকে, সেগুলো ঠিকমতো মেনটেন করা হয় না। এই জিনিসগুলো যদি একটু গুরুত্ব সহকারে, দায়িত্ব সহকারে দেখা হয়, তাহলে আমার মনে হয় প্রত্যেকটি মানুষ সরকারি হাসপাতালে এসে খুব সুন্দর পরিষেবা পাবে। যদি মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমন্ত্রণ পান রাজ্য সরকারের তরফ থেকে, চিকিৎসক হিসেবে আপনি যাবেন? নিত্যানন্দ বলেছেন যদি ব্যক্তি স্বাস্থ্যের উন্নতির জন্য ডাকা হয় নিশ্চিত তিনিও যাবেন, আপনি যাবেন? দেখুন, একটাই কথা বলার যে আজকে যে যে জিনিসটার কথা আপনারা বলছেন, প্রথম কথা আমরা জানি না যে এই জিনিসটা কি হতে চলেছে, কেন হতে চলেছে। এই কদিন আগে আমরা দেখলাম যে সেবাশ্রয় বলে একটা জিনিস হলো, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের বিধায়ক, সেখানে বহু ডাক্তারকে ডাকা হলো। এখানে একজন আজকে মুখ্যমন্ত্রী একটা সভা করছেন, সেখানে চিকিৎসকদের ডাকা হচ্ছে। তো আমাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া তো নতুন কিছু নয়। আমরা দাবি দেওয়াগুলো সোচ্চারে বহুবার জানিয়েছি, মানে সেটা বলার জন্য নতুন করে আবার যেতে হবে বলে যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন যে যাবেন কি যাবেন না, আমি পার্সোনালি খুব ওখানে গিয়ে আবার নতুন করে দাবি দেওয়া জানানোর পক্ষপাতী নই। দেখুন, স্বাস্থ্যের উন্নতির প্রত্যেকটা দাবি, তার মানে তো আগে জানতে হবে যে যে দাবিগুলো আমরা জানিয়েছিলাম স্বাস্থ্যের উন্নতির জন্য, সেইগুলো পূরণ হলো কি হলো না, তার উপর দাঁড়িয়ে আলোচনা। তো এর আগে বহুবার আমরা, মুখ্যমন্ত্রী তো ডেকেছেন, আমরা গিয়েছি। যখন আন্দোলন রয়েছে আমরা একাধিকবার মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছি, নবান্নে গিয়েছি। স্বাস্থ্যের আমাদের যে 10 দফা দাবি আপনাদের মনে আছে, তার মধ্যে বেশিরভাগই স্বাস্থ্যের উন্নতি সংক্রান্ত, কখনো সেন্ট্রাল রেফারেল সিস্টেম, নিয়োগ প্রসঙ্গে যে কথাগুলো। তো সেদিনকে নবান্নে শেষ যে মিটিং, সেই নবান্নে তিনি যে উত্তর দিয়েছেন, তার থেকে নতুন কথা কি তিনি কিছু বলতে পারবেন? তিনি বলেছেন যে নিয়োগ করা সম্ভব নয়, কেননা ওবিসি মামলা চলছে। যদি প্রপার নিয়োগ না হয়, যদি প্রত্যেকটা হাসপাতালে যথাযথ স্বাস্থ্যকর্মীদের নিয়োগ না হয়, তাহলে উন্নতি কিভাবে হবে? যদি যে রেফারেল সিস্টেমের উন্নতির কথা আমরা বলেছিলাম, সেটা যদি উন্নতি না হয়, তাহলে কিভাবে হবে? তো আমার মনে হয় যে এই যে গোটা বিষয়টা, এটা অনেকটাই একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা, মানে যদিও বলা হচ্ছে যে চিকিৎসকদের কাছ থেকে শোনা হবে, আমি এখনো জানি না যে কিভাবে ডাকা হচ্ছে, কিন্তু আমার বিষয়টি অনেকটা বেশি রাজনৈতিক বলে মনে হচ্ছে, এবং আমি ব্যক্তিগতভাবে এখান থেকে দূরে থাকতেই পছন্দ করব। খুনে একজন জড়িত থাকতে পারে না, তা নিয়েও বারবার আপনি সরব হয়েছেন। সেখানে সঞ্জয়ের রায় ঘোষণা হবে 18ই জানুয়ারি। আপনারা তো প্রশ্ন করছিলেন, একাধিক সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলছেন। এখন ঠিক কোন প্রশ্নের উপর দাঁড়িয়ে আপনারা বলছেন যে বিচার নিয়ে প্রশ্ন ওঠে বা বিচার ঠিকঠাক হচ্ছে না? কেন বলছেন? ইনভেস্টিগেশন হলো কোথায়? আর সব থেকে বড় প্রশ্ন যে ইনভেস্টিগেশন শেষের আগেই ট্রায়ালটা শুরু হয়ে গেল, এবং সিবিআই লাস্ট দিন আবার ডিমান্ড করেছে যে আরো 90 দিন চাই। আপনার যখন 90 দিন দরকার, তো আপনি ইনভেস্টিগেশনটা শেষ করে ট্রায়াল শুরু করতে পারতেন। আপনি ট্রায়ালটা শুরু করলেন ইনভেস্টিগেশন শেষের আগে। সিএফএসএল রিপোর্ট, এমআইএমবি রিপোর্ট, ডিএনএ অ্যানালিসিস রিপোর্ট এবং ক্যামেরাতে যেগুলো পাওয়া গেছে, সেগুলো একাধিক অসঙ্গতি, এবং সেগুলো থাকা সত্ত্বেও এই সিবিআই চার্জশিট দিল এবং দিয়ে সঞ্জয় রায় ট্রায়াল করলো। এবং আমি এইটুকু জানি না জাজমেন্ট কি হবে 18 তারিখে, কিন্তু আমার এইটুকু আইনের জ্ঞান যেটুকু আছে, তাদের সঞ্জয় রায়ের ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া সম্ভব নয়। কারণ একজনকে ক্যাপিটাল পানিশমেন্ট মানে যদি আপনাকে ফাঁসির সাজা ঘোষণা করতে হয়, তাহলে কে করেছে, মোটিভ কি এবং কোথায় করেছে। স্পেশালি যে জায়গাটা, সেমিনার রুম তো ক্রাইম সিন নয়, অলমোস্ট সেই রকমই সিএফএসএল রিপোর্ট ইন্ডিকেট করছে, সেখানে ধস্তাধস্তি সাইন পাওয়া যায়নি। তাহলে সেই রকম জায়গায় সঞ্জয় রায়ের ক্রাইম সিনটাই যেখানে ক্লিয়ার নয়, তাহলে সঞ্জয় রায়ের ফাঁসিটা হবে কি করে? এবং সিবিআই কেন সেটা ক্রাইম সিন যদি ওটা না হয়, তাহলে অন্য ক্রাইম সিন কোনটা? এবং আমাদের আরজি করের 8 তলায় যে রুমটা নিয়ে কন্ট্রোভার্সি, সাসপেক্টেড জিনিস পাওয়া গেছে, সেই রুমটা এখনো তালা দেওয়া আছে। সিবিআই কিন্তু আজ পর্যন্ত সেখানে সিএফএসএল করালো না, বা সিসিটিভি ক্যামেরায় যেটা দেখা যাচ্ছে, যে ফুটেজটা তারা কোর্টে সাবমিট করেছে, সেখানেও কিন্তু অনেক ব্যক্তির আনাগোনা, কিন্তু তাদের কাউকে আইডেন্টিফাই করতে পারেনি। কেন পারেনি? ডাক্তার, নার্সিং স্টাফ, অন্যান্য প্যারামেডিক্স বা হসপিটাল স্টাফকে দেখালেই তো সেটা বেরিয়ে যেত, যেটা হসপিটালের না বাইরে। এবং সেখানে বেশ কিছু লোকজন দেখা যাচ্ছে তাদের আপার গার্মেন্টস নেই। আমি জানি না ওই ওয়ার্ডে আপার গার্মেন্টস কিছু লোক ওই 2:35 থেকে 5:50 ভিতরে কি করছিল, এবং সেগুলোকে সিবিআই কেন আইডেন্টিফাই করলো না? এই কারণের জন্য রাস্তায় নামায় এবং আমরা আন্দোলন করছি। আপনাকে বারবার দেখা গিয়েছে শিরদাঁড়া নিয়ে হাঁটতে, আপনি বারবার আন্দোলনে নেমেছেন। আজকে ঠিক কি ইস্যুতে আবার আপনার রাজ যাচ্ছে? দেখুন, আজকে 150 দিন হয়ে গেছে। 150 দিনের পরেও আমরা কিন্তু ন্যায় বিচার পাইনি। 150 দিন যদি আজকে আমার দিদির এরকম 9 তারিখের ঘটনার পরে আজকে 9 জানুয়ারি হয়ে গেছে, তাও আমরা যদি বিচার না পাই, এটা আমাদের একটা দুঃখের ব্যাপার। একটা সিবিআই যে হচ্ছে সবার থেকে স্পেশালি যেটা ইনভেস্টিগেশন, ওনারাও যা চার্জশিট বের করেছেন, তাদের কোনো সঞ্জয় রায় ধরা পড়ছে। এইসব নিয়ে আমরা খুবই দুঃখিত। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে আজকে কর্মসূচি, আমরা যে এখনো রাজপথ ছাড়িনি, আমরা যে এখনো রাজপথে আছি, এটা দেখানোর জন্য কি WBJDF
যে প্রথম দিন বলেছিল কি যতক্ষণ ন্যায় বিচার না হয় রাজপথ ছাড়বো না, আমরা কিন্তু রাজপথ ছাড়িনি। আপনারা বারবার সরব হচ্ছেন, সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলছেন, পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন তুলছেন। এত প্রশ্ন যদি তোলেন তাহলে বিচার হবে কিভাবে? দেখুন, বিচার এই প্রশ্নগুলোর উত্তর পেলেই বিচার পাওয়া বলে আমরা মনে করি। যে বিচার ব্যবস্থা এতদিন ধরে হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং 18 তারিখেও একজন অভিযুক্তের বিরুদ্ধে রায়দান হবে। আমরা যেটা মনে করছি যে একজনকে ফাঁসি হোক, জেল হোক, যাই হোক, তাকে দিয়ে সে অন্যায় করে যে সে শাস্তি পাবে, কিন্তু বাকি আর যারা আছে তাদেরকে বাঁচানোর প্রচেষ্টা যাতে না হয়, একজনকে শাস্তিটা অন্যজনকে বাঁচানোর অস্ত্র হিসেবে ব্যবহার করা না হয়, তাহলে এই জঘন্য ঘটনায় কে বা কারা যুক্ত ছিল সেটা এখনো পরিষ্কার নয়। সেটা সিএফএসএল এর রিপোর্টে পরিষ্কার নয়, সেটা অন্য তদন্তকারী সংস্থার রিপোর্টে পরিষ্কার নয়, সিবিআই এর ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে সেগুলোতে পরিষ্কার নয়। তাহলে পরিষ্কারটা কিভাবে হবে? বিচারটা সেদিন হবে যেদিন সমস্ত প্রশ্নের আমরা উত্তর পাবো। তাহলে সেই প্রশ্নগুলো কি, সেগুলো নিয়েই আমরা বারবার বিভিন্ন প্ল্যাটফর্মে। এবং জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনের এক প্রকার অন্যতম মুখ হয়েছিলেন এই কিঞ্জল নন্দরা। তারা কিন্তু স্পষ্টতই বললেন যে শুধুই অবস্থান আন্দোলন, সঞ্জয় রায়কে নিয়ে যে বিতর্ক নিরন্তর চলছে, সেই বিতর্ক নিয়ে যেমন প্রশ্ন তারা তুললেন, তেমনি রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবা নিয়ে যদি কোনো ভালো উদ্যোগ নেওয়া হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী যদি তাদের ডাকেন, তিনি অন্তত ব্যক্তিগতভাবে সেই বৈঠকে উপস্থিত হবেন। ক্যামেরায় বতিনের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।